আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি ফাহমিদা সালাম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ পাবে না। নির্বাচনের জন্য জাতি দীর্ঘ ১.৫ দশক অপেক্ষা করেছে উল্লেখ করে জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালি পূর্ব সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ফ্যাসিবাদী সরকারের পতন ও গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিজয় র্যালির আয়োজন করে দলটি। র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, জুলাই সনদ আর নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় বিএনপি। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দীর্ঘ ১.৫ দশক ধরে অপেক্ষা করছে মানুষ। বর্তমানে দেশের গণতান্ত্রিক জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশে জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না। তারেক রহমান বলেন, বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও এক থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে, আর যেন রাজনীতিবিদদের মুখ দেখাদেখি বন্ধ না হয়। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়। বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে পারলে আর ফ্যাসিবাদ জন্ম নেবে না। সরকার সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে। তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায়। পতিত ও পলাতক ফ্যাসিস্টের আমলে যে অন্ধকারের রাজত্ব কায়েম হয়েছিল, বিজয় মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা বলেও মনে করেন তারেক রহমান। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। ষড়যন্ত্রে জাল ছিঁড়ে খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি সুখী সমৃদ্ধ দেশ করে তুলতে চায় বিএনপি। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মনে করেন দলটির নেতারা। রুদ্র রফিকের রিপোর্ট। দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার হাসিনা সরকারের জুলুম, নির্যাতন ও দুঃশাসনের প্রতিবাদের বারুদ বিস্ফোরিত হয় গেল বছর জুলাই আগস্টে। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে ৫ আগস্ট পতন হয় ফ্যাসিবাদী শাসন আমলের। ঐতিহাসিক সেই বিজয় উদযাপনে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। লাখো নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজিত র্যালিটি প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন মোড় দিয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। র্যালি পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বলেন, যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি নয়। আমরা সকল গণতান্ত্রিক শক্তির ভিতরে কোনো বিভেদ চাই না। যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। যাতে করে নির্বাচন না হয় বা নির্বাচনকে বিলম্বিত করা যায়, তার জন্য আজকে স্বৈরাচারী, পতিত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্য ও ন্যায়ের ভিত্তিতে দেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ তার দল। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটবে বলেও প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ার আমাদের যে স্বপ্ন ছিল সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের দেশের বেগম খালেদা জিয়ার যে আপসহীন নেতৃত্বের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে আমরা রক্ষা করেছিলাম, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব। আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব, সাম্য, মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি দেশ, একটা রাষ্ট্র আমরা তৈরি করব। বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো।
স্বৈরাচার পতনের এই অর্জনে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই বিজয়ের পূর্ণতা পাবে বলছে বিএনপি নেতারা। রুদ্র রফিক, RTV, ঢাকা। এদিকে সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের ডেডলাইন ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বললেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করে না তার দল। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু ভোট সম্ভব বলেও মনে করে বিএনপি। জাকারিয়া খানের রিপোর্টে বিস্তারিত। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন নিয়ে দেয়া বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। এ সময়ে এই ঐতিহাসিক ঘোষণাপত্র দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। সুযোগ সৃষ্টি হবে এক সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া। বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। সংস্কার কমিশন ও ঐক্যমত্য কমিশনের সাথে দীর্ঘ আলোচনার পরই এই ঘোষণাপত্র এবং এটি একমাত্র বৈধ প্রক্রিয়া, এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া, যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। এ সময় অন্তর্বর্তী সরকার সহ এই ঘোষণাপত্র তৈরিতে সহায়তা করা সকলকে কৃতজ্ঞতা জানানো হয় বিএনপির পক্ষ থেকে। এই অভ্যুত্থানের ফলে মানুষের মনে নতুন আশা আবারও সৃষ্টি হয় এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশের। জাকারিয়া খান, RTV, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বললেন, ইসির অন্যতম চ্যালেঞ্জ হলো নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা সৃষ্টি করা। আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এসব বলেন। সিইসি আরও বলেন, রাজনৈতিক দলগুলো সহিষ্ণু আচরণ করলে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ ভোট করা ইসির জন্য সহজ হবে। আতিকা রহমানের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন কমিশনের ত্রয়োদশ সংসদ নির্বাচনের সার্বিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম দিকেই সংসদ নির্বাচন করতে চায় ইসি। নির্বাচন আয়নার মতো স্বচ্ছ হবে। বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। ফেব্রুয়ারির প্রথম দিকে তারিখটা আপনারা জানবেন। বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা। সিইসি বলেন, আওয়ামী লীগের মেয়াদে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা ছিল দলের পক্ষে কাজ করার, এখন কঠোর বার্তা নিরপেক্ষ থাকার। আগে নানা অসুবিধার কথা বলেছেন, উপরের চাপ ছিল, উপরের ডিজায়ার ছিল, আপনারা করেছেন, এই কথা আপনারা বলেন। আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। এছাড়া কোনো যদি কেউ বেআইনি চাপ যদি আপনাদেরকে দেখে, প্লিজ আমাদের লেট আস নো। রাজনৈতিক দলগুলো কম ফাউল করলে নির্বাচনের মাঠ সুন্দর থাকবে, তখন সুষ্ঠু নির্বাচন করা ইসির জন্য সহজ হবে। যেন তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই। প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন
তাদের তো দায়িত্ব আছে বিশাল। আমি এই মেসেজটা রাজনৈতিক দলগুলোকে দিতে চাই। ইসির গণমাধ্যম নীতিমালা দ্রুত সংশোধন না করলে আগামী সংসদ নির্বাচনে সাংবাদিকরা দায়িত্ব পালন করবে না, এই দাবি জানিয়ে সিইসির কাছে স্মারকলিপি দিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। এর আগে কমিশন ভবনে আরএফইডি ও নির্বাচন সংশ্লিষ্ট সাংবাদিকরা মতবিনিময় করেন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে লটারির মাধ্যমে পুলিশ সুপার ও ওসিদের পদায়ন করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে কর্মপরিকল্পনা নির্ধারণ সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আরও জানাচ্ছেন জাহিদ রহমান। সচিবালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনের দায়িত্ব পালনে সবাইকে প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা তো বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত, প্রায় ৮ লাখের মতো প্রায় থাকবে, সব মিলে প্রায় এক আনসারে থেকে শুরু করে। নির্বাচনের শিডিউল ঘোষণার আগ মুহূর্তে প্রশাসনের রদবদল প্রক্রিয়া শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এইগুলো এই যে পোস্টিংটা আমরা করে দেব। যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, ইলেকশন নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে। প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বডি ক্যামেরা থাকবে বলেও সভায় সিদ্ধান্ত হয় বলে জানান জাহাঙ্গীর আলম। ৪৭,০০০ ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখলেও ভোটের তারিখ ঘোষিত না হওয়াটা দুঃখজনক বলে মন্তব্য করেছে রাজনীতি বিশ্লেষকরা। তারা বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার প্রশ্নে প্রধান উপদেষ্টার ভূমিকা ইতিবাচক হলেও সেটা আগামী নির্বাচনে কতটা বাস্তবায়ন করা সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা রাখতে হবে বলে মত তাদের। খান আলামিনের রিপোর্ট। রমজানের আগে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। জাতির উদ্দেশ্যে দেয়া গণ অভ্যুত্থান দিবসের ভাষণে প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে এমন পরিকল্পনা রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে। দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। এই সুস্পষ্ট নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উনি বলছেন যে ভাষণের পর থেকে নির্বাচনী কার্যক্রম শুরু হবে, তো এটা আমাকে আশ্বস্ত করেছে বা আমি মনে করি নাগরিকদের কিছুটা আশ্বস্ত করবে এবং উদ্দীপনা তৈরি করবে। কিন্তু সবচেয়ে বেশি ভালো হতো যদি 5ই আগস্টের কেন্দ্র করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হতো। প্রধান উপদেষ্টা এই ফেব্রুয়ারিতে নির্বাচন করার ঘোষণা দেওয়ার আগে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এবং মতামত নিয়েই এই তারিখটা ঘোষণা করেছেন। তো আমরা আশা করছি যে আমরা উৎসবমুখর পরিবেশে ফেব্রুয়ারিতে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা উঠে এসেছে তার ভাষণে। তবে আগামী নির্বাচনে পুরোপুরি এটি বাস্তবায়ন সম্ভব কি না সে বিষয়ে সংশয়ে বিশ্লেষকরা। ভোটাধিকার ছাড়া তো নাগরিকের উপর ইচ্ছে নাই, সে প্রবাসী হোক আর দেশে থাকুক, যে কোনো অবস্থাতেই যে কোনো প্রক্রিয়ায় আপনি ভোট দেওয়ার ব্যবস্থা করেন। কারা কারা ভোট দিবেন, কারা ভোটার আছেন বা না থাকলে কি হবে, এগুলো সব কিছু সুরাহা করা এই সময়ের মধ্যে একটু কঠিন হয়। পছন্দের প্রার্থীকে যেন সবাই ভোট দিতে পারে, প্রধান উপদেষ্টার এমন আহ্বান নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা না নিয়ে আসে এবং তারা যদি গণতন্ত্রকে প্রায়োরিটি দিয়ে ক্যাম্পেইন না করে এবং নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বগুলোকে না কমায় এবং গণতান্ত্রিক ব্যবস্থার চর্চা না করে, তাহলে তো যত আইনি কাঠামোই করেন না কেন শেষ পর্যন্ত সেটা তো বাস্তবায়ন হবে না। প্রার্থীদেরকে সহযোগিতা করতে হবে, রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে আগের যে মানসিকতা, যে টাকা দিয়ে প্রভাব খাটিয়ে নিজের পক্ষে ভোট টানের যে ভোট নেওয়ার যে মানসিকতা, সেই মানসিকতাটা বেরিয়ে আসতে হবে। টেকসই নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কারে গুরুত্ব আরোপ করেছেন বিশ্লেষকরা। খান আলামিন, আরটিভি, ঢাকা।
জুলাই ঘোষণাপত্রে 1947 সালের স্বাধীনতাকে উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এমনকি শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের কথাও উল্লেখ না থাকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই মন্তব্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলনেরও। প্রতিক্রিয়া জানিয়েছে গণ অধিকার পরিষদও। আরও থাকছে শাকিলা করিমের প্রতিবেদনে। সরকার কর্তৃক সংগঠিত দীর্ঘ স্বৈরতন্ত্র অবসানের 1 বছর পর 5 আগস্ট প্রধান উপদেষ্টা জাতির সামনে তুলে ধরেন কোটি প্রাণের কাঙ্ক্ষিত জুলাই সনদ। এতে ছিল জনগণের প্রাপ্তি ও প্রত্যাশা সহ নানা বিষয়। অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। ঘোষণাপত্রে 1947 সালের স্বাধীনতা, পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের উল্লেখ না থাকাকে ইতিহাসের প্রতি অবিচার বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। অপূর্ণাঙ্গ বিবৃতির মতো এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। একই প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার ভাষণ গভীর পর্যবেক্ষণ করেছে। স্বাধীনতার প্রথম অধ্যায়ে 47 এবং পতিত ফ্যাসিস্ট আমলের সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড ও আলেম ওলামাদের প্রতি নির্যাতন নিপীড়নের কথা উল্লেখ না করে ইতিহাসের তাৎপর্যপূর্ণ অংশ এড়িয়ে যাওয়া হয়েছে। অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। বলছে 1 বছরেও গণ অভ্যুত্থানে হতাহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে না পারার ব্যর্থতা প্রতিফলিত হয়েছে ঘোষণাপত্রে। সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, তার একটা ছাপ আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম। এদিকে প্রতিক্রিয়ায় ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না করলে বর্জনের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। 2018 থেকে 24 সাল পর্যন্ত তাদের ধারাবাহিক লড়াই সংগ্রামকে বাদ দিতে পরিকল্পিতভাবে জুলাই ঘোষণাপত্রে ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ দলটির। কিন্তু যে কোনো একটা বিষয়ে। শাকিলা করিম, RTV, ঢাকা। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে ব্যক্তিগত সফরে কক্সবাজারে যান। এই সফর সংক্রান্ত কোনো তথ্য রাজনৈতিক পর্ষদ এর নিকট অবগত নয়। এমত অবস্থায় আগামী 24 ঘন্টায় দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার নির্দেশক্রমে অনুরোধ করা হয়। অভিযুক্তরা হলেন তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নসিরুদ্দিন পাটোয়ারি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের মৃত্যু পুলিশের গুলিতে নয়, সুরতহাল রিপোর্ট অনুযায়ী মাথায় আঘাতজনিত কারণে হয়েছে বলে দাবি করেন মামলার আসামি পক্ষের এক আইনজীবী। বুধবার মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন এমন কথা বলেন তিনি। এদিকে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আবু সাইদ হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী রংপুরের এক সাংবাদিক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। জিএম মাহমুদের রিপোর্টে এর বিস্তারিত। জুলাই আন্দোলনের প্রতীক আবু সাইদ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন, যে মৃত্যু নাড়িয়ে দিয়েছিল বিশ্ব বিবেককে। এ হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয় বুধবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ 27 আগস্ট শুরু হবে সাক্ষ্য গ্রহণ। আবু সাইদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে। এদিন আদালতে আসামিরা নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেন। তাদের আইনজীবীরাও মক্কেলদের অভিযোগ থেকে অব্যাহতি করানোর আশাবাদ ব্যক্ত করেন। আসামিদ্বয়ের পক্ষে জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব দৃঢ়ভাবে যে তাদের গুলিতে
ডিসিস্ট আবু সাইদ মারা যাননি, বরং প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে প্রদত্ত যে সুরতাল রিপোর্টে উল্লেখ আছে যে হেড ইনজুরিতে মারা গিয়েছেন, এই বিষয়টি ট্রায়ালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি। এদিকে জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এদিন রিনা মুর্মু নামে এক শিক্ষার্থী এবং AKM মইনুল হক নামে এক সাংবাদিক সাক্ষ্য দেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট। দুইজন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম। একজনের নাম হচ্ছে রিনা মুর্মু, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। অপর একজন হচ্ছেন NTVর সাংবাদিক মইনুল হক সাহেব। জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন, তিনি তার বর্ণনাকারী। তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে কর্মরত ছিলেন। এর আগে সকালে আবু সাইদ হত্যা মামলার 30 আসামির গ্রেপ্তার 6 জনকে এবং শেখ হাসিনার মামলার রাজসাক্ষী সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। GM মাহমুদ, RTV, ঢাকা। নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার যতটা সম্ভব সংস্কার করে দেশকে এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। স্বৈরাচার শেখ হাসিনার সরকার খাদের কিনারায় রেখে যাওয়া অর্থনীতিতে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি শুল্ক, ব্যাংক খাতসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানান অর্থ উপদেষ্টা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। জাহিদ রহমানের আরেকটি রিপোর্ট। রাজধানীতে কৃষি ব্যাংক স্টাফ কলেজে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে অংশ নেন অর্থ উপদেষ্টা। এই সময় তিনি বলেন, ব্যাংক খাতে আওয়ামী লীগ সরকারের অনিয়ম বিশ্বে নজিরবিহীন। আমাদের এখন থেকে আমাদের সময়টা তো এখন বেঁধে দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে আমরা বিদায় নেব, কিন্তু এর আগে আমরা চাচ্ছি যতটুকু সম্ভব দেশে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এদিকে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, গেল 1 বছরে খাদের কিনারে থাকা অর্থনীতিকে কিছুটা সামাল দেওয়া গেলেও এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি, তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। চ্যালেঞ্জ তো অনেকগুলি চ্যালেঞ্জ আছে, আমাদের মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি, এখন ট্যারিফের ব্যাপারে ইম্প্যাক্ট করে দেখতে হবে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের কাছে, ব্যবসায়ী মানুষের কাছে কনফিডেন্সটা আনা এবং ব্যবসা বাণিজ্যটা আরেকটু গতি সঞ্চার করা, যেটা স্লো হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে নন ডিসক্লোজার চুক্তি জনসম্মুখে প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি। বলেন, শুল্ক কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে সরকার। জাহিদ রহমান, RTV, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে প্রাণ গেল একই পরিবারের 7 জনের। ওমান প্রবাসী বাহারুদ্দিনকে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে মাইক্রোবাস করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এদিকে একই পরিবারের 7 জন নিহতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে নেমে এসেছে শোকের ছায়া। নোয়াখালী প্রতিনিধি গিয়াসউদ্দিন রনি ও লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহা তথ্যচিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা। ওমান প্রবাসী বাহারুদ্দিনকে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন স্বজনরা। লক্ষ্মীপুর নোয়াখালী মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার জগদীশপুরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ছোট ক্লাস আসলে আমি হাতে খোলার পরে আমি নিজে বাইরে আসি, এখন আমার ওয়াইফকে টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে, আমার বড় ভাবিরে টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে। বাস এই 6 জনটা আমি আর বাইরে করতে পারি না। এতে একই পরিবারের 7 জন নিহত হন। তারা হলেন ফয়জুন্নেসা, খুরশিদা বেগম, কবিতা বেগম, লাবণী, রেশমি আক্তার, মিম ও লামিয়া। তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসছিলেন, গাড়ি নিমিত্ত ধারায় খালের সাইডে পড়ে গেছে খালে। কথা কইতে কইতে সালাসা ওটা ফোন দিতে আসছেন, গাড়ি যাই এখন ভাবেতন গাড়ি ডাইনির দিকে কোনা কোনা সুশি, আমি উঠে এই ব্রেক কর, গাড়ি ডাইনে খাল নামি। উনি হয় আমার নানুর বোন, বোনের ছেলে মেয়ে
মাইক্রোবাসটিতে চালক সহ 11 জন ছিলেন। এর মধ্যে দুর্ঘটনার পর চালক সহ 4 জন বের হয়ে আসেন। নিহত ব্যক্তিরা মাইক্রোবাসের পেছনের সিটে ছিলেন। চালকের ঘুম ঘুম ভাব থাকায় এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আমরা 4 জন এখান থেকে পুরুষ মানুষ উঠে এসেছি। 7 জনের মধ্যে 3 জন বাচ্চা ছিল আর বাকি 4 জন মহিলা ছিল। ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। এদিকে মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহাজারি করছেন স্বজনরা। নাদিরা সুলতানা, RTV। এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ অনুশীলন ক্যাম্পে যোগ দিল বাংলাদেশ ক্রিকেট দল। এদিন মিরপুরে ফিটনেস পরীক্ষা দেন প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। এদিকে এ দলের হয়ে টপ অ্যান্ড টি20 টুর্নামেন্ট খেলতে 2 ধাপে অস্ট্রেলিয়া যাচ্ছে নুরুল হোসেন, সোহান সহ 5 ক্রিকেটার। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।